গাড়িটা চলছিল মধ্যরাতের অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে। হঠাৎ চালকের হাত দুটো নিজে থেকেই স্টিয়ারিং ঘুরিয়ে দিল উল্টো দিকে, আর সে মুখ থেকে বলে উঠল এমন ভাষা যা সে জন্মেও শেখেনি। আর ভারতের মধ্যপ্রদেশের এক নির্জন গ্রামের শেষ মাথায়, যেখানে বছরের পর বছর ধরে মানুষ নিখোঁজ হয়ে আসছে, সেখানে একটা বাড়ির দরজায় রাতের বেলা যে হাঁড়িটা রাখা থাকে, সেই হাঁড়িতে থাকে রান্না করা মাংস। কিন্তু সেই মাংস কোনো পশুর নয়। আজ রাতে সেই দুটো ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে এমন কিছু অন্ধকার আছে যার ভেতরে একবার ঢুকে পড়লে ফেরার রাস্তা থাকে না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের আধার যত গভীর হয় তত খুলে যায় সেই সব অদৃশ্য দরজা, যার অপর পাশে অপেক্ষা করছে এমন সব সত্য ঘটনা যা শুনলে মানুষের বুকের ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আজ সোমবার রাত 9টা বাজে। এই সময়টা মনে রাখবেন, কারণ সন্ধে 7টা আর রাত 9টা এই দুটো সময় হলো অশরীরীর ভয়ের আসর। এই সময় ঘরের বাইরের অন্ধকার যখন ঘন হয়ে আসে, ঘড়ির কাঁটা যখন 9-এর ঘরে এসে বসে, তখন যে শিরশিরানিটা আপনার ঘাড়ের পেছন দিয়ে বয়ে যায়, সেটা শুধু ঠান্ডা বাতাস নয়, সেটা অশরীরীর পরিচয়। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 102-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার চারপাশের অন্ধকারের প্রতিটা কোণ আপনাকে ভয় দেখাতে শুরু করবে। আজকের দুটো ঘটনাই ভারতের দুটো আলাদা জায়গায় ঘটে গেছে। একটা ঘটনা ভারতের এমন এক জায়গায় যেখানে একটি বাসের চালক রাতের বনপথে বনভূতের কবলে পড়েছিল, আর সেই এক রাতের ঘটনা কিভাবে একে একে ধ্বংস করে দিয়েছে একাধিক মানুষের জীবন, তা শুনলে আপনার বুক কাঁপবে। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের মধ্যপ্রদেশের এমন এক নির্জন গ্রাম থেকে, যেখানে রাতের আধারে ঘুরে বেড়ায় একটি মানুষ খেকো ডাইনি, যার ছায়া পড়লে মানুষ নিখোঁজ হয়ে যায়, যার নাম নিতে গেলে স্থানীয়রা আতঙ্কে মুখ বন্ধ করে নেয়। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনারই সাক্ষী রয়েছেন একাধিক ব্যক্তি, আর প্রতিটি ঘটনাই সত্য। অন্তত যারা সেই ঘটনার মুখোমুখি হয়েছেন তাদের কাছে এর চেয়ে সত্য আর কিছু নেই। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যোগ দেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকন চেপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আজকের এপিসোডে লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করা যাক এপিসোড 102-এর প্রথম ঘটনা। প্রথম ঘটনা, বনের ভেতর থেকে ডাক এসেছিল। ঝাড়খণ্ডের সেই অভিশপ্ত রাতে বনভূতের কবলে পড়েছিল বাস ড্রাইভার রমেশ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবনাথ মাহাতো। দেবনাথ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার বাসিন্দা। পেশায় তিনি একটি সরকারি অফিসে কেরানি। বয়স প্রায় 46। ছোটবেলা থেকেই সিংভূমের বনাঞ্চলে বড় হয়েছেন, তাই জঙ্গলের ব্যাপার স্যাপার তার মুখস্থ। কিন্তু 2024 সালের ডিসেম্বরের তার শ্যালক রমেশ মাহাতোর সাথে যা ঘটেছে তা দেখার পর থেকে দেবনাথ বলেন, জঙ্গলকে তিনি ভয় পাননি কখনো, কিন্তু রাতের জঙ্গলে যা থাকে তাকে এখন তিনি ভয় পান। অসংখ্য ধন্যবাদ দেবনাথকে এই হাড় হিম করা সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দেবনাথের ভাষায় বলছি, যেভাবে তিনি বিস্তারিত আমাকে জানিয়েছেন হুবহু সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। দেবনাথের ভাষায় বলছি, আমার শ্যালক রমেশ মাহাতো বাস চালাতো। বছর 10 ধরে চাইবাসা থেকে সারান্ডার ভেতর দিয়ে যাওয়া একটা রুটে সে বাস চালিয়ে আসছে। সারান্ডার জঙ্গল, ঝাড়খণ্ডের যারা চেনেন তারা জানেন, এটা ভারতের বৃহত্তম শাল বনগুলোর একটা। হাজার হাজার একর জঙ্গল, ভেতরে ছোট ছোট গ্রাম, পাথুরে নদী, আদিবাসী মানুষের বাস। এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তায় রাতের বাস চলে। রমেশ এই রাস্তায় রাতে বাস চালাতে অভ্যস্ত ছিল। রাত 10টা-11টায় শেষ বাস ছেড়ে যায়, ভোর 4টের মধ্যে গন্তব্যে পৌঁছায়। বহু বছর ধরে রমেশ এই রুটে চালিয়ে এসেছে, কখনো কোনো সমস্যা হয়নি। জঙ্গলকে সে ভয় পেত না, বরং বলতো, দাদা, এই জঙ্গলের রাস্তা আমি চোখ বন্ধ করেও চালাতে পারি। কিন্তু 2024 সালের ডিসেম্বরের সেই রাতটার পর থেকে রমেশ আর বাস চালায় না, চালাতে পারে না। ঘটনাটা ঘটেছিল ডিসেম্বরের মাঝামাঝি। শীতের মরশুম তখন পুরো দমে শুরু হয়ে গেছে। সারান্ডার জঙ্গলে শীতকালে রাতের তাপমাত্রা অনেক নামে, কুয়াশা পড়ে ঘন, রাস্তায় হেডলাইটের আলো বেশি দূর যায় না। সেই রাতে রমেশের বাসে যাত্রী ছিল মোট 19 জন। চাইবাসা থেকে ছেড়ে সারান্ডার জঙ্গলে ঢুকেছে বাস।
রমেশ পরে আমাকে যা বলেছে সেটা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে বলল, জঙ্গলে ঢোকার বেশ কিছুটা পর, রাত তখন 12:30টার কাছাকাছি, বাসের সামনের ডান দিকের চাকাটা হঠাৎ একটা অদ্ভুত শব্দ করল। রমেশ গতি কমালো। শব্দটা যেন মাটির ভেতর থেকে আসছে, বাসের তলা থেকে উঠে আসছে, কিন্তু কোনো পাথরে লাগেনি, কোনো গর্তে পড়েনি। শব্দটা থামল। রমেশ আবার গতি বাড়ালো, কিন্তু মিনিট দুয়েক পরই রাস্তার পাশে একটা জিনিস দেখে রমেশ বাস থামিয়ে দিল। রাস্তার পাশে একটা মানুষ বসে আছে, ঠিক জঙ্গলের কিনারায়, মাটিতে বসে, সারা শরীরে সাদা কাপড়, মাথাটা নিচু। রমেশ ভাবল হয়তো কেউ অসুস্থ হয়ে বসে পড়েছে, হয়তো কোনো পথচারী সাহায্য চাইছে। রমেশ বাস থামালো। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। বাস থেমে যেতেই পেছন থেকে কয়েকজন যাত্রী জিজ্ঞেস করল, কি হলো, বাস থামলো কেন? রমেশ বলল, রাস্তায় কেউ একজন বসে আছে, দেখি কি ব্যাপার। রমেশ বাস থেকে নামল। হেডলাইটের আলোতে সেই সাদা কাপড়ে ঢাকা মানুষটাকে দেখা যাচ্ছে। রমেশ এগিয়ে গেল, হেঁটে আরও কাছে গেল, 10 ফুট দূরে এসে থামল এবং ডাকল, কে আছো, কি হয়েছে তোমার? সেই মুহূর্তে যা ঘটল তা রমেশ বলতে গিয়ে প্রতিবারই থেমে যায়। যে মানুষটা নিচু মাথায় বসেছিল সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মাথা তোলার সময় সেই তোলার ভঙ্গিটা স্বাভাবিক নয়। মাথাটা যেন ধীরে ধীরে পাশ থেকে সরে উপরে উঠল, যেন ঘাড়টা অনেকটা ঘুরে গেছে। রমেশ হেডলাইটের আলোতে সেই মুখটা দেখতে পেল। মুখটা একজন বৃদ্ধ মানুষের, কিন্তু সেই বৃদ্ধের চোখ দুটো ছিল না। চোখের জায়গায় দুটো কালো খোল, যেন কুয়োর গভীরতার মতো অন্ধকার। আর সেই মুখটা থেকে বেরোলো একটা শব্দ, গলার ভেতর থেকে আসা একটা শব্দ। মানুষের গলার শব্দ নয়, পাখির ডাকের মতো নয়, পশুর মতো নয়, কিছুর মতো না, শুধু একটা দীর্ঘ, নিচু, ঘষ্টানো আওয়াজ। রমেশ বলেছে সেই আওয়াজ শুনেই তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে দৌড়ে বাসে উঠতে গেল, কিন্তু উঠতে পারছে না। তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। সে টেনে পা তুলতে চাইছে, কিন্তু মাটি থেকে পা উঠছে না। তখন বাসের ভেতর থেকে তার কন্ডাক্টর সহকারী পরাণ মুন্ডা চিৎকার করে উঠল, দাদা উঠে আসুন, উঠে আসুন। পরাণ পরে বলেছে সে দেখেছিল রমেশ পা টেনে টেনে এগোনোর চেষ্টা করছে, কিন্তু পা উঠছে না। আর সেই সাদা কাপড়ের অবয়বটা উঠে দাঁড়িয়েছে এবং রমেশের দিকে এগিয়ে আসছে, কিন্তু হাঁটছে না, যেন মাটির উপর দিয়ে ভেসে আসছে, পা পড়ছে না মাটিতে। সেই মুহূর্তে বাসের পেছনের দিক থেকে একজন বয়স্ক আদিবাসী যাত্রী, পরে জানা গেছে তার নাম মাঙ্গু হাসদা, বয়স 70 বছরের উপরে, উঠে এলেন। তিনি চিৎকার করে বললেন না, কথাও বললেন না, শুধু বাসের দরজার সামনে এসে দাঁড়ালেন এবং তার মুখ থেকে বেরোলো একটা তীক্ষ্ণ শীষ, পাহাড়ি পাখির ডাকের মতো দীর্ঘ একটা শীষ। রমেশের পা মুক্ত হয়ে গেল। রমেশ দৌড়ে বাসে উঠল। পরাণ দরজা বন্ধ করল। বাস স্টার্ট হলো এবং ছুটতে শুরু করল। কিন্তু বাস ছাড়ার পরেও যাত্রীরা দেখল সেই সাদা অবয়বটা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাসের দিকে তাকিয়ে। হেডলাইটের আলোয় তার সেই চোখবিহীন মুখটা ক্রমশ দূরে সরে গেল। বাসে সবাই চুপ, কেউ কথা বলছে না। কয়েকজন বাচ্চা কাঁদছিল, মায়েরা তাদের বুকে চেপে ধরেছে। রমেশ বাস চালিয়ে যাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে, শরীর কাঁপছে। পরাণ তার পাশে বসে তাকে সাহস দিচ্ছে। মাঙ্গু হাসদা, সেই বয়স্ক যাত্রী, পেছন থেকে বললেন, রমেশবাবু, গতি কমাবেন না, থামবেন না, সোজা চলুন, জঙ্গল শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। রমেশ জিজ্ঞেস করল, ওটা কি ছিল? মাঙ্গু হাসদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, বনভূত। সারান্ডার জঙ্গলে পুরনো এক বনভূত আছে। সে মাঝে মাঝে রাতে রাস্তায় বসে, মানুষকে থামায়, আর মানুষ থামলেই সে কাছে আসে। আর যদি মানুষ না থামত, তাহলে সে কিছু করত না। সে শুধু তাদের ধরতে পারে যারা সরাসরি তার সামনে আসে। রমেশ জিজ্ঞেস করল, আপনি শীষ দিয়ে কি করলেন? মাঙ্গু হাসদা বললেন, আমার দাদা আমাকে ছেলেবেলায় শিখিয়ে গিয়েছিলেন, এই জঙ্গলের বনদেবতার ডাকের শব্দ। বনভূত যতই শক্তিশালী হোক, বনদেবতার ডাক শুনলে সে থামে। সেই রাতে বাস জঙ্গল পেরিয়ে পরের গ্রামে পৌঁছালো। রমেশ বাস থামালো। সে বলল, আমি আর চালাতে পারব না, আমার হাত কাঁপছে। কন্ডাক্টর পরাণ ফোন করে ডিপো থেকে আরেকজন ড্রাইভার আনালো। রমেশ পরের গ্রামেই থেকে গেল সেই রাতে। কিন্তু এটাই ঘটনার শেষ নয়, এটা ছিল মাত্র শুরু। পরের দিন সকালে রমেশ বাড়িতে ফিরল। আমাদের বাড়িতেই থাকে সে। আমার বোনের সাথে বিয়ে হয়েছে বছর 12 আগে।
সে এসে আমাকে পুরো ঘটনা বলল। বলার সময় তার হাত কাঁপছিল, গলা ভাঙছিল। আমি বললাম, রমেশ, তুমি ভয় পেয়েছো তাই মনে হচ্ছে ওরকম, হয়তো কোনো পাগল মানুষ ছিল রাস্তায়। রমেশ বলল, দাদা, সেই মানুষটার চোখ ছিল না, চোখের জায়গায় শুধু গর্ত ছিল, আর সে মাটিতে পা ফেলছিল না। পাগল মানুষের পা মাটিতে পড়ে। আমি চুপ করে গেলাম। সেদিন থেকে রমেশের মধ্যে পরিবর্তন শুরু হলো। প্রথম 3 দিন সে ঠিকঠাকই ছিল, শুধু কিছুটা চুপচাপ। কিন্তু চতুর্থ দিন রাতে আমার বোন রানী আমাকে ডাকতে এলো রাত 12টায়। বলল, দাদা, রমেশ ঘুমের মধ্যে উঠে বসেছে আর কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি বলছে। আমি গেলাম। রমেশ বিছানায় সোজা হয়ে বসে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই, শূন্যের দিকে তাকানো। আর তার মুখ থেকে বেরোচ্ছে সেই অদ্ভুত খসটানো আওয়াজ, ঠিক যেটার কথা সে বলেছিল সেই চোখবিহীন অবয়বটা করেছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রমেশকে ডাকলাম, সে সাড়া দিল না। কাঁধে হাত দিয়ে ঝাঁকি দিলাম, সে থমকে গেল। তারপর চোখের পাতা ঝাঁকুনি খেল এবং ঘুম ভাঙার মতো চারদিকে তাকালো। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে। আমি কথা বলছিলাম? রানী বলল, হ্যাঁ, কিন্তু ওটা তোমার কণ্ঠ ছিল না। রমেশ কিছু বলল না, শুধু বিছানায় শুয়ে পড়ল। পরের দিন আমি মাঙ্গু হাসদার খোঁজ করলাম। পরাণ মুন্ডার কাছ থেকে জানলাম বৃদ্ধ থাকেন সারান্ডার ভেতরের এক গ্রামে। আমি গেলাম তার কাছে। মাঙ্গু হাসদা আমার কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, যে রাতে বাস থামিয়েছিল রমেশ, সেই রাতে বনভূত তাকে স্পর্শ করতে পেরেছিল, পায়ে আটকে রেখেছিল। ওই স্পর্শের চিহ্ন থাকে। চিহ্ন মানে? রমেশের 2 পায়ের পাতা দেখুন, কোনো দাগ আছে কিনা। বাড়িতে ফিরে রমেশের পায়ের পাতা দেখলাম। 2 পায়ের পাতায় গোড়ালি থেকে আঙুল পর্যন্ত একটা কালো রেখা, যেন পোড়া দাগ। কিন্তু সে নিজে কিছু অনুভব করেনি, ব্যথাও নেই। রানী বলল, দাগগুলো কখন হয়েছে সে জানে না, কিন্তু ওই রাতের পর থেকেই ছিল। মাঙ্গু হাসদার কাছে আবার গেলাম। তিনি বললেন, বনভূত তাকে চিহ্নিত করে গেছে। এখন সে রমেশকে টানছে। প্রতিটি রাতে সেই টান আরও শক্তিশালী হবে। কিভাবে বাঁচাবো? মাঙ্গু হাসদা বললেন, আমি তোমাদের সাথে আসব। 3টে কাজ করতে হবে। সেই 3টে কাজ কি সেটা বলার আগে আরও যা ঘটেছিল সেটা বলি। 5ম রাতে রমেশ রাত 2টোর দিকে উঠে গেল। রানী ঘুমিয়েছিল। রমেশ বাড়ি থেকে বেরিয়ে গেল। রানী ঘুম ভেঙে দেখে রমেশ নেই, চিৎকার দিয়ে আমাকে ডাকল। আমরা টর্চ নিয়ে বেরোলাম খুঁজতে। পাশের পথ দিয়ে রমেশ হেঁটে যাচ্ছে, ঘুমন্ত মানুষের মতো, একটু ধীরে ধীরে, সোজা। সে হাঁটছে সারান্ডার দিকে, জঙ্গলের দিকে। আমি দৌড়ে গিয়ে ধরলাম, ডাকলাম, সে থামল না। আমি তার সামনে গেলাম, হাত দুটো ধরলাম। সে তখনও এগোনোর চেষ্টা করছে, তার চোখ খোলা, কিন্তু সে দেখছে না। রানী এসে তার নাম ধরে চিৎকার করল। রমেশ থামল, পাতা ঝাঁকুনি, ঘুম ভাঙার মতো তাকালো। কোথায় যাচ্ছিলাম? জঙ্গলের দিকে। রমেশ আতঙ্কে কাঁপতে শুরু করল। পরের দিন ভোরবেলাতেই মাঙ্গু হাসদাকে ডেকে আনলাম। তিনি এলেন, বললেন, আর দেরি করা যাবে না, আজই করতে হবে। মাঙ্গু হাসদা বলেছিলেন 3টে কাজের কথা। প্রথম কাজ, রমেশের সেই কালো দাগের উপর বনদেবতার পূজায় ব্যবহার করা লাল মাটি লেপে দিতে হবে, সাথে একটি বিশেষ শিকড়ের রস। দ্বিতীয় কাজ, যেখানে বাস থেমেছিল সেই জায়গায় যেতে হবে এবং মাটিতে 3টে পাথর রাখতে হবে, একটা রমেশের নামে, একটা বনদেবতার নামে, একটা সেই বনভূতের শান্তির জন্য। তৃতীয় কাজ, পুরো রাত ধরে মাঙ্গু হাসদা যে মন্ত্র পড়বেন, রমেশকে জাগা থাকতে হবে। প্রথম কাজটি সেদিন বিকেলেই হলো। মাঙ্গু হাসদা সেই শিকড়ের রস বের করলেন, লাল মাটির সাথে মেশালেন এবং রমেশের পায়ের দাগে লেপে দিলেন। রমেশ বলল, লাগানোর সময় পায়ের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি হলো, যেন কেউ পা ছেড়ে দিল। সন্ধ্যের পর আমি আর রমেশ আর মাঙ্গু হাসদা মিলে গেলাম সেই জায়গায়, সারান্ডার ভেতর সেই বাঁকে যেখানে বাস থেমেছিল। রাতের জঙ্গলে যেতে আমার বুক ধরফর করছিল, কিন্তু মাঙ্গু হাসদা নির্ভীক। তিনি মাটিতে 3টে পাথর রাখলেন নির্দিষ্ট নিয়মে। তারপর সেই শীষ দিলেন, বনদেবতাকে ডাকার শীষ। জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। পাখি ডাকছিল, হঠাৎ চুপ। শেয়াল ডাকছিল, হঠাৎ চুপ। পাতার শব্দ থামল, বাতাস থামল। তারপর জঙ্গলের গভীর থেকে একটা আওয়াজ এলো, দীর্ঘ, নিচু, সেই ঘষ্টানো আওয়াজ। কিন্তু এবার আওয়াজটা দূর থেকে আসছে, কাছে আসছে না। মাঙ্গু হাসদা বললেন, সে শুনেছে কিন্তু আসছে না। ভালো। আমরা ফিরে এলাম। সেই রাতে মাঙ্গু হাসদা বসলেন আমাদের বাড়িতে। রমেশকে জাগিয়ে রাখলাম,
সারা রাত মাঙ্গু হাসদা সাঁওতালি ভাষায় কিছু একটা পড়তে লাগলেন। মাঝে মাঝে আবার সেই শীষ, কখনো নিচু কখনো তীক্ষ্ণ। রাত ৩টের দিকে রমেশ বলল, দাদা, আমার পায়ে একটা টান অনুভব করছি, যেন কেউ টানছে। মাঙ্গু হাসদা তখনই শীষ দিলেন, দীর্ঘ একটা শীষ। রমেশ বলল, টান চলে গেছে। ভোর 5টার দিকে মাঙ্গু হাঁসদা থামলেন, বললেন, হয়ে গেছে, সে ছেড়ে দিয়েছে। পরের দিন রমেশের পায়ের দাগগুলো দেখলাম, হালকা হয়ে এসেছে, আর 3 দিনের মাথায় দাগগুলো সম্পূর্ণ মিলিয়ে গেল। সেই রাত থেকে রমেশ আর ঘুমের মধ্যে হাঁটে না, ঘুমের মধ্যে অদ্ভুত আওয়াজ করে না। কিন্তু একটা জিনিস থেকে গেছে, রমেশ আর রাতের বাস চালাতে পারে না। রাত হলেই তার মনে পড়ে যায় সেই জঙ্গলের বাঁকে হেডলাইটের আলোয় দেখা সেই মুখটার কথা। চোখের জায়গায় দুটো কালো গর্ত আর সেই ঘষ্টানো আওয়াজ। সে এখন দিনের বেলা অন্য একটা রুটে গাড়ি চালায়, রাতে ঘুমাতে পারে, কিন্তু সারান্ডার কথা উঠলে সে চুপ করে যায়। সারান্ডার জঙ্গলে সেই রাতটার পর থেকে রমেশ মাহাতো আর কখনো সেই বনপথে ফিরে যায়নি। কিন্তু মাঝে মাঝে রাতে যখন হাওয়া আসে, সে বলে সেই হাওয়ার মধ্যে একটা শব্দ আছে, সেই ঘষ্টানো শব্দ। হয়তো কিছু নেই, হয়তো শুধু মনের ভয়, কিন্তু রমেশ এখনো নিশ্চিত নয় বন ভূত কি সত্যিই ছেড়ে দিয়েছে নাকি শুধু অপেক্ষা করছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার পাড়ি দেব ভারতের মধ্যপ্রদেশে, সেই রাজ্যের এক প্রান্তিক গ্রামে, যেখানে মানুষ নিখোঁজ হয়েছে বছরের পর বছর, যেখানে রাতে কেউ বাইরে যায় না, যেখানে একটি নামকে মানুষ উচ্চারণ করতে ভয় পায়। দ্বিতীয় ঘটনা, রাতের অন্ধকারে সে ডেকেছিল নাম ধরে। মধ্যপ্রদেশের সেই গ্রামে মানুষ খেকো ডাইনির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুরজ পাটিদার। সুরজ মধ্যপ্রদেশের মানসৌর জেলার বাসিন্দা, বয়স 33, পেশায় একজন ফার্মেসির দোকানদার। তিনি নিজে এই ঘটনার প্রত্যক্ষদর্শী নন, কিন্তু তার মামা, যার নাম কিরণ পাটিদার, সেই গ্রামের মানুষ এবং সেই গ্রামে যা ঘটেছে তার সাক্ষী। সুরজ বলেছেন, এই ঘটনা তিনি বহুদিন ধরে বলবেন করেছেন, কিন্তু সাহস হয়নি, কারণ ঘটনাটি বললে সেই ডাইনি রাগ করে, এটা গ্রামের মানুষ বিশ্বাস করে। কিন্তু এই বছর সুরজ ঠিক করেছেন সত্যটা মানুষ জানুক। অসংখ্য ধন্যবাদ সুরজকে এই সাহসী সিদ্ধান্তের জন্য এবং এই ভয়ানক সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুরজের ভাষায় বলছি। আমার মামা কিরণ পাটিদার থাকেন মধ্যপ্রদেশের মানসৌর জেলার একটা ছোট গ্রামে। গ্রামটার আসল নাম বলছি না, কারণ সেই গ্রামের মানুষ চান না তাদের গ্রামের নাম বাইরে যান। এটুকু বলি, গ্রামটা শহর থেকে ঘন্টা 2-এর দূরত্বে, মাঝখানে একটা বড় বন। জনসংখ্যা মাত্র 250-র কাছাকাছি, সবাই চেনে সবাইকে। এই গ্রামে বছরের পর বছর ধরে একটা ভয় আছে। প্রতি বছর একজন না একজন নিখোঁজ হয়, মূলত রাতে। মূলত তারাই নিখোঁজ হয় যারা সন্ধ্যার পর একা বাইরে যায়। আর নিখোঁজ হওয়ার আগে তাদের পরিবার বলে, সেই মানুষ বলেছিল, কেউ আমার নাম ধরে ডাকছে, শুধু নাম ধরে ডাকছে, আর সেই ডাক অনুসরণ করে যে বেরিয়ে যায় সে আর ফেরে না। স্থানীয়রা এই ব্যাপারটাকে বলে ডাইনির ডাক। গ্রামে একটা বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, এই বনের ভেতরে একটা ডাইনি আছে, সে মানুষ খায়। আর মানুষ ধরার জন্য সে প্রথমে তার শিকারের গলা নকল করে তাদের প্রিয়জনের নাম ধরে ডাকে। আমার মামা কিরণ পাটিদার বলেছেন, তার সারা জীবনে এই গ্রামে তিনি অনেকবার এই ঘটনা দেখেছেন। মামার মুখে শোনা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল 2023 সালের শেষের দিকে, নভেম্বর মাস। গ্রামে একটা পরিবার আছে, সুখলাল আর তার স্ত্রী গীতাবাই। তাদের 2 ছেলে, বড় ছেলে রাজু বয়স 15 আর ছোট ছেলে মোহন বয়স 12। সাধারণ কৃষক পরিবার। নভেম্বরের এক সন্ধ্যায় রাজু বাড়ির কাছের মাঠ থেকে ফিরছিল। বাড়ি মাত্র মিনিট 5-এর পথ, কিন্তু সেদিন রাজু ফিরল না।
1 ঘন্টা পার হয়ে গেল। গীতাবাই চিন্তিত হলেন। শুক্লাল মাঠের দিকে গেলেন ছেলেকে খুঁজতে। মাঠে কেউ নেই। মাঠ পার হয়ে একটু এগোলে বনের শুরু। শুক্লাল বনের কাছে গেলেন না, কারণ এই গ্রামের প্রত্যেকেই জানে সন্ধ্যার পর বনের দিকে যেতে নেই। শুক্লাল ফিরে এলেন। গ্রামের পুরুষেরা জড়ো হলো, মশাল নিয়ে বের হলো খুঁজতে, কিন্তু রাজুকে পাওয়া গেল না। পরের দিন সকালে বনের কাছে রাজুর চপ্পল দুটো পাওয়া গেল। পাশে কিছু নেই। মাটিতে রাজুর পায়ের ছাপ বনের ভেতরে ঢুকে গেছে, কিন্তু কিছুটা পরেই ছাপ নেই, যেন কেউ মাটি থেকে তুলে নিয়ে গেছে। রাজুকে আর খুঁজে পাওয়া যায়নি। গীতাবাই পাগলের মতো হয়ে গেলেন। শুক্লাল বাকরুদ্ধ হয়ে গেলেন। গ্রামে থানায় অভিযোগ হলো, পুলিশ এলো, খুঁজলো, কিছু পেল না। কেস চলছে এখনো। কিন্তু মামা বললেন পুলিশের হাতে কিছু হবে না, কারণ রাজু কোথায় গেছে তা পুলিশ বুঝবে না। মামা কিভাবে জানলেন? কারণ রাজু যাওয়ার আগে তার মা গীতাবাইকে একটা কথা বলেছিল। সে বলেছিল মাঠ থেকে ফেরার পথে সে শুনেছে তার মা তাকে ডাকছে, রাজু রাজু করে ডাকছে। সে ভেবেছিল মা সামনে থেকে ডাকছে, কিন্তু সেই ডাক বনের দিক থেকে আসছিল। গীতাবাই বলেছিলেন তিনি সেই সময় বাড়িতে ছিলেন, তিনি রাজুকে ডাকেননি। তাহলে যে ডেকেছিল সে কে? মামা বললেন এই ঘটনা নতুন নয়, এই গ্রামে এভাবেই চলে আসছে। যার নাম ধরে ডাকা হয় সে যদি সেই ডাকে সাড়া দেয় এবং সেই দিকে যায়, সে আর ফেরে না। এরপর যা হলো তা আরও ভয়ানক। রাজু নিখোঁজ হওয়ার 3 সপ্তাহ পরের ঘটনা। গ্রামের আরেকটি পরিবার, হরিলাল মেওয়াড়া, তার স্ত্রী শান্তিবাই। ঘটনার রাতে হরিলাল রাত 9টার দিকে বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিল। তখনকার দিনে গ্রামের অনেক বাড়িতেই ঘরের বাইরে যেতে হয়। শান্তিবাই বসেছিলেন। হঠাৎ দরজার বাইরে থেকে শুনলেন, শান্তি, দরজা খোলো। হরিলালের গলা। শান্তিবাই উঠে গেলেন দরজার কাছে। তখনই হরিলাল পেছনের পথ দিয়ে উঠে এলো ঘরে, বাইরের দিক থেকে নয়, অন্য পথে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? শান্তিবাই বললেন, তুমি ডাকলে না সামনের দরজায়? হরিলাল থমকে গেল। আমি পেছন দিয়ে এলাম, সামনের দরজায় আমি ডাকিনি। তাহলে সামনের দরজার বাইরে থেকে হরিলালের গলায় কে ডেকেছিল? হরিলাল সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনের মাটিতে একটা দাগ, মাটিতে আঁচড়ের মতো একটা চিহ্ন, যেন লম্বা নখ দিয়ে মাটিতে আঁচড় কেটে চলে গেছে। শান্তিবাই বললেন সেই ডাকটা এত নিখুঁত ছিল যে তিনি একটুও বুঝতে পারেননি সেটা হরিলালের গলা নয়, হুবহু হরিলালের মতো। এই ঘটনার পর গ্রামের মুরব্বীরা বসলেন। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বাবুলাল পাটিদার, বয়স 85-র কাছাকাছি। তিনি নিজে ছোটবেলায় শুনেছেন তার বাবার মুখে। বাবুলাল পাটিদার বলেছিলেন এই ডাইনি কোনো সাধারণ ডাইনি নয়। এই বনে বহু বছর আগে, কত বছর আগে কেউ নিশ্চিত জানে না, কিন্তু বহু প্রজন্ম ধরে এই ঘটনা আছে। একটা মানুষ ছিল যে একটা অভিশাপ পেয়েছিল, মানুষ খাওয়ার অভিশাপ। মৃত্যুর পরেও সেই অভিশাপ থেকে মুক্তি নেই। সে আত্মা হয়ে এই বনে আছে এবং সে মানুষের মাংস ছাড়া তৃপ্ত হয় না। বাবুলাল বললেন এই ডাইনি শুধু তাদেরই নিতে পারে যারা রাতে একা বনের কাছে যায় এবং যারা তার ডাকে সাড়া দেয়। যে সাড়া দেয় না তাকে সে কিছু করতে পারে না। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সমস্যা। সে ডাকে প্রিয়জনের গলায়, মায়ের গলায়, বাবার গলায়, সন্তানের গলায়। আর সেই গলা এত নিখুঁত যে বোঝার উপায় নেই। তাহলে বোঝার উপায় কি? বাবুলাল বললেন সে সব সময় বনের দিক থেকে ডাকে এবং সে সব সময় ডাকে অন্ধকারে, যখন দেখা যায় না। এই দুটো বিষয় মনে রাখলে বোঝা যাবে যদি রাতে বনের দিক থেকে কারো নামে ডাক আসে, সেটা কখনো আসল মানুষের ডাক নয়। গ্রামের মানুষ তখন থেকে একটা নিয়ম মেনে চলে, রাতে কেউ একা বাইরে যায় না। আর যদি বনের দিক থেকে নাম ধরে কেউ ডাকে, সাথে সাথে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে হবে। কিন্তু মামা বললেন এই নিয়ম মানলেই যে রক্ষা তা নয়, কারণ সেই ডাইনি শুধু বনের বাইরে থেকে ডাকে না, মাঝে মাঝে সে ঘরের কাছেও চলে আসে। এরকম একটা ঘটনা ঘটেছে মাত্র 6 মাস আগে, 2024 সালের মাঝামাঝি। গ্রামের তরুণ একটি ছেলে, নাম দীনেশ সোনি, বয়স 21। সে পাশের শহরে পড়ে, মাঝে মাঝে বাড়ি আসে। সে ডাইনির গল্পে বিশ্বাস করে না। শহরে পড়ালেখা করা ছেলে এসব গ্রামীণ কুসংস্কার বলে উড়িয়ে দেয়। একটা গরমের রাতে, বৈশাখ মাসের শেষে, দীনেশ বাড়ি এসেছে। রাত 11টার দিকে সে নিজের ঘরে শুয়ে আছে।
বাইরে গরম, ঘরে গরম, সে ঘুমোতে পারছে না। হঠাৎ সে শুনল ঘরের জানালায় কেউ টোকা দিচ্ছে আর বলছে, দীনেশ, দীনেশ। সেই গলা, দীনেশের মামার গলা। মামা শহরে থাকেন, এই সময়ে গ্রামে আসার কথা নয়। দীনেশ উঠে জানালার কাছে গেল, জানালার পর্দা সরাতে গেল। তখনই তার মা লীলাবাই পাশের ঘর থেকে ছুটে এলেন। তিনি আগে থেকে জেগেছিলেন। তিনি চিৎকার করলেন, দীনেশ, পর্দা সরাস না, জানালা খুলিস না। দীনেশ অবাক হয়ে থামল। লীলাবাই বললেন, কত রাতে তোর মামা আসবে? তোর মামাকে ফোন কর। দীনেশ ফোন করল। মামা ধরলেন, তিনি শহরে, কোথাও যাননি। দীনেশের মুখ সাদা হয়ে গেল। জানালার বাইরে যে ডেকেছিল মামার গলায়, সে মামা ছিল না। দীনেশ সে রাতে জানালার কাছ থেকে সরে এলো। লীলাবাই বললেন, এখন চুপ করে শুয়ে থাক, কোনো শব্দ করিস না। কিছুক্ষণ পরে জানালায় আবার টোকা পড়ল। দীনেশ, আবার মামার গলা, কিন্তু এবার গলাটা একটু আলাদা। আগেরবার একেবারে হুবহু ছিল, এবার যেন ভেতরে কাঁপছে। দীনেশ শুয়ে রইল, কোনো সাড়া দিল না। টোকা পড়তে থাকলো। দীনেশ, দরজা খোলো, দীনেশ। 5 মিনিট, 10 মিনিট, তারপর থামল। সেই রাতে আর কিছু হয়নি। পরের দিন সকালে জানালার নিচে মাটিতে একটা জিনিস পাওয়া গেল, একটা হাড়, ছোট হাড়, কোনো পশুর মনে হয় না। লীলাবাই দেখে বললেন, মানুষের আঙুলের হাড়ের মতো দেখতে। তিনি পুরুত দেখালেন। পুরুত দেখে বললেন, মাটিতে পুঁতে দিতে। কিন্তু দীনেশ এই ঘটনার পর আর শহরে যেতে পারেনি কিছুদিন। ঘর থেকে বেরোতে পারত না। তার মনে হতো কেউ তাকে দেখছে। মামার গলাটা তার মাথায় ঘুরছিল। মামা কিরণ পাটিদার বললেন, গ্রামের ইতিহাসে এই ডাইনি যাদের একবার ডাকে তাদের পিছু ছাড়তে কিছুটা সময় লাগে। দীনেশ সাড়া না দেওয়ায় সেই রাতে বাঁচা গেছে, কিন্তু সেই ডাইনি হয়তো আবার চেষ্টা করবে। আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম, এই ডাইনিকে কি দূর করা যায় না? মামা বললেন, গ্রামে অনেকবার চেষ্টা হয়েছে, তান্ত্রিক এনেছে, পুজো হয়েছে, মন্ত্র পড়া হয়েছে, কিছুদিন কমে, তারপর আবার শুরু হয়। কারণ সেই অভিশাপ এত পুরনো, তার শিকড় এত গভীর যে এত সহজে যাওয়ার নয়। মামা বললেন, আরও একটা ভয়ঙ্কর কথা। গ্রামের কিছু মানুষ বিশ্বাস করে এই ডাইনি শুধু মানুষ খায় না, সে মানুষকে নিজের মতো বানায়। যারা তার কাছে যায় তাদের কেউ কেউ আর মৃত্যু পায় না, তারা সেই বনেই থাকে, ডাইনির মতো হয়ে যায়, আর তারাই পরে অন্য মানুষদের নাম ধরে ডাকে। তাহলে কি যারা নিখোঁজ হয়ে গেছে, রাজু সহ বাকিরা, তারা কি এখনো সেই বনে আছে, বদলে যাওয়া কোনো অস্তিত্বে? মামা এই প্রশ্নের জবাব দেননি, শুধু বলেছেন, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। আমি সুরজ পাটিদারের শেষ কথাগুলো মনে করতে পারি। তিনি বলেছিলেন, এই গ্রামে এখনো প্রতি বছর 1-8টা ঘটনা হয়। কেউ নিখোঁজ হয়, কেউ বনের দিক থেকে কাউকে ডাকতে শোনে। গ্রামের বাচ্চারা জানে রাতে বাইরে যায় না, আর যদি কেউ ডাকে সে যতই পরিচিত গলায় ডাকুক সাড়া দেবে না, কারণ যে রাতের অন্ধকারে নাম ধরে ডাকে সে কখনো আলোতে আসে না, সে শুধু অন্ধকারেই ডাকে। সেই গ্রামে আজও মানুষ রাতে দরজা বন্ধ রেখে ঘুমায়। রাতে বাইরে থেকে কেউ ডাকলে কেউ সাড়া দেয় না, যে গলাই ডাকুক, যতই পরিচিত ডাকুক, কারণ সেই গ্রামের মানুষ জানে রাতের ডাক সবসময় মানুষের ডাক নয়। আর সেই মানুষ খেকো ডাইনি আজও আছে সেই বনে, অপেক্ষা করছে পরের শিকারের নাম জানার জন্যে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের 102 নম্বর এপিসোডের 2টি ঘটনা। প্রথম ঘটনায় আমরা দেখলাম ঝাড়খণ্ডের সারান্ডার গভীর জঙ্গলের মধ্যরাতের সেই ভয়ঙ্কর মুহূর্ত, যেখানে বাস ড্রাইভার রমেশ মাহাতো বনভূতের কবলে পড়েছিল, আর সেই এক রাতের স্পর্শ কিভাবে তার জীবনকে বদলে দিয়েছিল তা মনে রাখার মতো। আর দ্বিতীয় ঘটনায় শুনলাম মধ্যপ্রদেশের সেই নির্জন গ্রামের কথা, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা মানুষ খেকো ডাইনি প্রিয়জনের গলায় নাম ধরে ডাকে, আর যে সাড়া দেয় সে আর ফেরে না। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমাদের জানা বিজ্ঞানে নেই। রাতের অন্ধকারে, জঙ্গলের গভীরে, নির্জন বনপথে মাঝে মাঝে এমন কিছু থাকে যা আমাদের দেখতে পারে, আমাদের নাম জানে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার নাম এবং পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।
আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করুন, না হলে পরের ভয়ের আসরের খবর মিস হয়ে যাবে। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ রাত থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। বনের দিক থেকে কেউ নাম ধরে ডাকলে সাড়া দেবেন না। আর রাতের পথে কাউকে বসে থাকতে দেখলে তাকে সাহায্য করতে নামার আগে একটু ভাবুন, এই রাতে, এই অন্ধকারে, এই জায়গায় সে একা কিভাবে বসে থাকে। আল্লাহ হাফেজ।